দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং ব্যবস্থায় দক্ষতা এবং জবাবদিহিতার যে প্রসঙ্গ, সেটি নিশ্চিত করার জন্য ব্যাংকগুলো যেরকম যে কনভেনশনাল বা ট্রেডিশনাল অ্যাপ্রোচগুলো যেরকম তারা ব্যবহার করে থাকেন, পাশাপাশি এখন প্রযুক্তিগত বিভিন্ন উপকরণগুলো আছে, বিভিন্ন কৌশলগুলো আছে, স্ট্র্যাটেজিগুলো আছে, সেগুলো তারা প্রয়োগ করে থাকেন। বাংলাদেশের যে প্রয়োজন তার তুলনায় ব্যাংকের সংখ্যা নিয়ে নানা ধরনের আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু আমাদের ব্যাংকগুলো দক্ষতার প্রশ্নে, তার কর্মের জবাবদিহিতার প্রশ্নে কতটা নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছে, সেটি দক্ষিণ এশিয়ার মধ্যে বলি অথবা বৈশ্বিক প্রেক্ষাপটেও কতটা আমাদের সুদৃঢ় অবস্থান আছে ব্যাংকিং সেক্টরে, সেটি আজকে বোঝার চেষ্টা করব সম্মানিত আলোচকের কাছ থেকে। পাশাপাশি ব্যাংকিং স্টাফ যারা, ব্যাংকের যারা স্টাফ থাকেন, তাদের দক্ষতা বৃদ্ধি করা, জবাবদিহিতা নিশ্চিত করা, এর মধ্য দিয়ে একজন গ্রাহক বা ক্লায়েন্টের যে সন্তুষ্টি অর্জন করা বা তাকে স্যাটিসফাইড করার যে প্রসঙ্গগুলো আছে, সেটি নিশ্চিত করার জন্য ব্যবস্থাগত যে সংস্কার এবং পরিবর্তন বা সংশোধন করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো আজকে সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের তারই সূত্র ধরে আলোচনার শিরোনাম ব্যাংকিং ব্যবস্থাপনায় দক্ষতা জবাবদিহিতা। এ বিষয়ে আলোচনা করার জন্য আছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুল হক। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ স্যার, আমরা শুরুতে এই প্রসঙ্গটা নিয়ে আসতে চাই যে আসলে অন্যান্য পেশার যে দক্ষতার, ব্যাংকিং ব্যবস্থাপনায় যে দক্ষতা, এই জায়গাতে তো পেশাগত একটা পার্থক্য তো আছেই। অবশ্যই ব্যাংকিং সেক্টরে কোন কোন দক্ষতাগুলো একেবারে অপরিহার্য? ব্যাংকিংয়ের যে দক্ষতা অন্যান্য সার্ভিসগুলোর সাথে ব্যাংকিংয়ের সার্ভিসটা একটু ভিন্নতা আছে। জি, হ্যাঁ, এই বিষয়টা একটু, এখানে প্রতিটা কাজই একটু টেকনিক্যাল। না শিখে যদি আমি কোনো কাজ করি ব্যাংকিংয়ের, যদি একটি কোনো ভুলক্রমে কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনার বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে পারে যে কোনো মুহূর্তে। আর এখন তো আপনি জানেন সবই ডিজিটালাইজড। আমি যদি সিস্টেমে একবার ভুল করে ফেলি, জি, তাহলে এই সকল সিস্টেমে, আমার পুরা অনলাইন সিস্টেমেই এটা একটা ভুলের একটা প্রভাব পড়ে। একটা প্রভাব পড়বে। এই জন্যে আমাদের প্রথমেই আমাদের এমপ্লয়ীদেরকে এই ডিজিটাল ব্যাংকিংয়ের উপরে, অনলাইন ব্যাংকিং বলেন, মোবাইল ব্যাংকিং বলেন, এই সংক্রান্ত প্রযুক্তির বিষয়ে তাদের একটা সম্যক ধারণা অবশ্যই থাকতে হবে প্রথমেই। এবং এই জন্যে আমরা প্রথমে যখন ব্যাংকিংয়ে এমপ্লয়ীদেরকে নিয়োগ দিই, আমরা একটা ফাউন্ডেশন কোর্স করি, কমপক্ষে 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স করি। এবং ওই কোর্সে ব্যাংকিংয়ের কয়েকটা ভাগ আছে। আপনার ক্যাশ, জেনারেল ব্যাংকিং, হ্যাঁ, ক্রেডিট ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এই সমস্ত ব্যাংকিংয়ের উপরে তাদেরকে একটি সম্যক ধারণা দেওয়া হয় এবং হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। 6 মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। মানে এই সবগুলো সম্পর্কে সবাইকে জানানো হয়, সবাইকে শেখানো হয়। কারণ কোন এমপ্লয়ির কখন কোন জায়গায় পোস্টিং হবে সে তো জানে না। হ্যাঁ, বাট আমরা তার দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী তাকে আমরা পদায়ন করি অথবা পোস্টিং দিই। এবং তাকে সবসময় একটা প্রস্তুত রাখা। সব পুরো ব্যাংকিং সম্পর্কে প্রস্তুত রাখা। প্রতিটা ব্যাংকেরই একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। বাংলাদেশ ব্যাংকের এটা একটা কমপ্লায়েন্স যে প্রতিটা ব্যাংকের একটা ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, পূর্ণাঙ্গ ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে কম্পিউটার ল্যাব সহ, হ্যাঁ, লাইব্রেরি সহ, ফ্যাকাল্টি সহ একটা পূর্ণাঙ্গ ট্রেনিং ইনস্টিটিউট থাকবে। সেই ইনস্টিটিউটে পুরো ব্যাংকিং সম্পর্কে, হ্যাঁ, জানা ফ্যাকাল্টিরা থাকবে এবং তারা এই ফাউন্ডেশন কোর্সের বাইরেও, হ্যাঁ, ছোট ছোট করে বিষয়ওয়ারি আবার প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। যেমন ফাউন্ডেশন ট্রেনিংয়ের পরে একজনের ক্রেডিট ডিপার্টমেন্টে পোস্টিং হলো, শুধু ক্রেডিটের উপরে তখন আবার তার একটা প্রশিক্ষণ হয়। যে ফরেন এক্সচেঞ্জের উপরে তার পোস্টিং হলো, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে পোস্টিং হলো, তখন দেখা গেল আবার ফরেন এক্সচেঞ্জের উপরে আলাদা করে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, কম্পিউটারের উপরে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রতিটা তার পদায়নের উপরে ভিত্তি করেও আবার আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে। এভাবে আমরা প্রত্যেকটা কর্মচারীকে যার যার ক্ষেত্রে, ক্ষেত্রে আমরা দক্ষ করে গড়ে তুলি। সে যে দক্ষ কতটুকু হলো তার তো একটা ইভ্যালুয়েশন আছে। অবশ্যই ইভ্যালুয়েশনটা কিভাবে করে থাকে? হ্যাঁ, ইভ্যালুয়েশন হলো প্রত্যেকেরই আবার একজন সুপারভাইজার আছে। আমরা বলি মেকার অ্যান্ড চেকার। যে কাজটি করে আবার আরেকজন সুপারভাইজার আছে, সে চেক করে।
আর সবার উপরে ধরেন ব্রাঞ্চ লেভেলে ম্যানেজার এবং অপারেশন ম্যানেজার দুইজন থাকে। এই দুইজন পুরো ব্রাঞ্চের পুরো শাখায় যতজন আমাদের এমপ্লয়ি কাজ করে, সকলের কাজ আলাদা আলাদা করে মূল্যায়ন করেন এবং এটা একটা গোপন প্রতিবেদন দেওয়া হয়, এটাকে এসিআর বলা হয়। জি, মানে এই জায়গাতে এই যে এসিআর এর বা পারফরমেন্স ইভ্যালুয়েশন যেভাবে আমরা বলি বা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এই জায়গাতে অন্যান্য বা সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলো যে প্রক্রিয়া অবলম্বন করে বা যে ইন্ডিকেটরগুলো ফলো করে, আমাদের এখানে কি সেম ইন্ডিকেটর নাকি ভিন্নতা আছে? বাংলাদেশ ব্যাংকে এটা একটু ভিন্নভাবে আছে। সেখানে ওটাকে এসিআর বলা হয় না, ওইটাকে অন্য একটা ভিন্ন একটা নাম আছে। সেখানে মূল্যায়ন করা হয়, যেমন তার যে যোগ্যতাগুলি সেগুলিও তার সামনে উপস্থাপন করা হয়, যে এই ক্ষেত্রে তুমি খুব ভালো করেছো, বাট এই ক্ষেত্রে তুমি খুব খারাপ করছো, এখানে তোমাকে ডেভেলপ করতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা প্রত্যেকটা এমপ্লয়ি এখানে কমার্শিয়াল ব্যাংক আর অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে পার্থক্য একটু, এখানে আমরা টার্গেট দেওয়া হয়, প্রতিটা কাজের টার্গেট দেওয়া হয়। যেমন ডিপোজিটের টার্গেট দেওয়া হয়, তাকে বিজনেস টার্গেট দেওয়া হয়, প্রফিট টার্গেট দেওয়া হয়, প্রত্যেকটা ক্ষেত্রে টার্গেট দেওয়া হয়। মান্থলি টার্গেট, কোয়ার্টারলি টার্গেট, হাফ ইয়ারলি টার্গেট, ইয়ারলি টার্গেট, এরকম টার্গেট দেওয়া হয়। এই টার্গেটের ভিত্তিতে তার পুরো কর্ম মানে এক বছরের মানে কর্মের মূল্যায়ন করা। আমরা স্যার একটা বিরোধিতে যাব, এই প্রশ্নটি রেখে যাই যে আমাদের এখানে ক্লায়েন্টের যে ব্যাংকিং বৈশিষ্ট্য বা চরিত্র যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তা থেকে আপনার কাছে মনে হয় একজন অভিজ্ঞ ব্যাংকার হিসাবে কিংবা কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যে এই ট্রেনিংয়ের মডিউলগুলোতে একটা পরিবর্তন আনা প্রয়োজন সময়ের প্রেক্ষাপটে, এটা প্রশ্ন আকারে থাকলেও বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক, আজকে সম্মানিত আলোচক মোহাম্মদ ওবায়দুল হক স্যারের সাথে ব্যাংকিং ব্যবস্থাপনায় দক্ষতা জবাবদিহিতে এই প্রসঙ্গে আলোচনা। স্যার, যে প্রশ্নটি রেখে যাও যে ক্লায়েন্টের এখন যে ব্যাংকিং বৈশিষ্ট্য বা চরিত্র, একই সাথে এভাবেও বলি যে প্রত্যাশা দাঁড়িয়েছে বা যে বিষয়গুলো প্রত্যাশা করেন, তাতে কি এই ট্রেনিংয়ের মডিউলে কোনো পরিবর্তন আনা প্রয়োজন মনে করেন? আমরা যখন ওই যে ফাউন্ডেশন ট্রেনিংগুলি করি, সেখানে আমরা নিয়োগের সময়, আপনি জানেন যে নিয়োগের সময় কিন্তু আমরা ডিসিপ্লিন মেনটেন করি না। আমরা সকল ডিসিপ্লিনের স্টুডেন্ট আমরা ওয়েলকাম করি, আমরা অফার করি। আমরা মানে জেনারেল একটি রিটেন পরীক্ষা, তারপরে ভাইবা, একটা এই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচন করা হয়। অর্থাৎ জেনারেলি দেখা হয় যে তার মেরিটটা যাচাই করে তাকে ওইভাবে মেরিটওয়ারি আমরা নিয়োগ দিই। কিন্তু এখানে ডিসিপ্লিন মেনটেন করা হয় না। সায়েন্স, আর্টস, কমার্স সকলেই কিন্তু আমাদের ব্যাংকিং সার্ভিসে নিয়োগ পেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনিংয়ের সময় একটা কাজ করি, সেটি হলো আমরা বিশ্ববিদ্যালয়ের আপনাদের মতো শিক্ষকদের শরণাপন্ন হই। বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ড এবং ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত বিষয়গুলি আমাদের ব্যাংকিংয়ে বেশি লাগে এবং আইটি এক্সপার্ট যারা, সেখান থেকে আমরা শিক্ষক হায়ার করি। এবং আমাদের একটা কমন ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনি জানেন, বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। সেখানেও কিন্তু আমাদের এক্সপার্ট আছে, ফ্যাকাল্টিরা আছে, প্রফেসররা আছে। সেখান থেকেও কিন্তু আমরা প্রফেসরদেরকে আমরা হায়ার করে নিয়ে আসি, তাদের মাধ্যমেও কিন্তু তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হয়। আর মডিউলের কথা যেটা বলছেন, যে মডিউলটা আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা পরিবর্তন করি এইভাবে মডিউলটা। কারণ আপনি জানেন যে ব্যাংকিংয়ের নীতি পলিসি প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল। আমাদের রেগুলেটর হইল বাংলাদেশ ব্যাংক ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ের সাথে মিল রেখে এবং প্রযুক্তিগত যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটার সাথে মিল রেখে প্রতিনিয়ত কিন্তু পলিসি চেঞ্জ করছে। এবং ইকোনমির প্রয়োজনে, দেশের ইকোনমির প্রয়োজনে প্রতিনিয়ত কিন্তু পলিসি চেঞ্জ করছে। এই চেঞ্জগুলি আমরা আমাদের এমপ্লয়িদেরকে আবার ধারণা দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিনই আমাদের মেইলগুলি ওপেন করা থাকে এবং আমাদের এমপ্লয়িদেরকে বলা থাকে যে প্রত্যেক দিন আমরা যে সার্কুলার, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলি আমরা আবার সার্কুলার আকারে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই। তারা সেভাবে ওই ওয়েবসাইটগুলি পড়াশোনা করে আবার প্রতিদিন আপডেট, এবং আমাদের নির্দেশনাই থাকে যে প্রত্যেক দিন সিটে বসেই মেইল ওপেন করে
হ্যাঁ দেখতে হবে যে কোনো নতুন কোনো নির্দেশনা আছে কিনা আছে বা কিনা। কোনো নীতি পলিসির কোনো রকম পরিবর্তন আছে কিনা বা আমাদের রেগুলেটর অথরিটি হোক বা সরকারের তরফ থেকে কোনো রকম বিশেষ নির্দেশনা আছে কিনা, কোনো নীতি পলিসির চেঞ্জ আছে কিনা, এই চেঞ্জগুলি সম্পর্কে সে সম্যক ধারণা নেই টেবিলের কাজ শুরু করে। আমাদের দেশে সাধারণত আমরা খোলামেলায় আলোচনা করি, প্রশ্নটি করতে চাই যে আসলে কেউ ব্যাংকে টাকা তুলতে গেলেও টাকা ব্যাংক দিতে পারলো না, অথবা তার চেক ডিজনার হলো, ইত্যাদি প্রসঙ্গগুলো ঘটলে ব্যাংকিং ব্যবস্থার প্রতি তার একটা ক্লায়েন্টদের একটা অনাস্থা তৈরি হয়, অথবা একটা সে বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে পারে না। তো এই জায়গাতে সময়ের প্রেক্ষাপটে তো আমরা বৈশ্বিকভাবেই ক্লায়েন্টের নানা প্রসঙ্গে তার প্রত্যাশার জায়গা, তার বৈশিষ্ট্যের জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। আমাদের এখানে এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখেন? থিওরিটিক্যালি আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকে যে ভবিষ্যতে কি কি ধরনের ঝুঁকি আমাদের আসতে পারে। একজন ম্যানেজার সকালবেলা এসে হয়তো দেখতে পারে যে তার যা ফান্ড থাকার প্রয়োজন সেটি নাই। সেক্ষেত্রে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, হয়তো ফিডিং ব্রাঞ্চ থেকে সে টাকা নিয়ে আসতে পারে, ফিডিং ব্রাঞ্চ আবার হেড অফিস থেকে আর টাকা নিয়ে আসতে পারে। হেড অফিসে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিই। মানে অনেকগুলো বিকল্প উপায় আছে, বিকল্প অনেকগুলি বিকল্প, এবং এইটা চেইনটা এইভাবে একদম সুন্দর করে সাজানো আছে। এই জন্য মানে তাৎক্ষণিকভাবে হয়তো সমস্যা হইতে পারে, আপনি কোনো সময় হয়তো শুনতে পারেন যে অমুক ব্যাংক এই মুহূর্তে টাকা দিতে পারছে না, কিন্তু মানে এই ক্রাইসিস সাময়িক, একদম সাময়িক, আর একদম সেই অ্যারেঞ্জমেন্টগুলি সুন্দরভাবে করা আছে। পাশাপাশি একেবারে যেটাকে আমরা ইন্টিগ্রিটি অথবা অনেস্টির যে জায়গাটা বলছি, আমাদের এখানে কি অবস্থা, বিশেষ করে অনেস্টির ইন্টিগ্রেশনের প্রশ্ন, একটু প্রশ্ন আকারে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে সম্মানিত আলোচক ওবায়দুল হক স্যারের সাথে ব্যাংকিং ব্যবস্থাপনায় দক্ষতা এবং জবাবদিহিতা, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছি। স্যার, জবাবদিহিতার যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, যে ইন্টিগ্রেটেড ব্যাংকিং মডিউল অথবা সিস্টেম অনেক দেশই প্র্যাকটিস করে একটা মডেল আকারে দাঁড় করাতে পেরেছে। আমাদের অবস্থানটা জানতে চাই, বা আমাদের অগ্রগতি কতটুকু আছে? আচ্ছা, এখানে আমাদের দুইটি বিষয় আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। জি, ইন্টারনাল হলো আমাদের একটা আইসিসি ডিপার্টমেন্ট আছে, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স একটা ডিপার্টমেন্ট আছে আমাদের। সেখানে আমাদের প্রতিটা শাখাওয়ারি এবং প্রধান কার্যালয়ের প্রতিটা বিভাগওয়ারি প্রতি বছরে একবার করে অডিট করা হয়। আমরা যে প্রতিদিনের যে কর্মকাণ্ড করে থাকি, তারা খুব স্বতন্ত্রভাবে কারো কাছে তাদের জবাবদিহিতার শুধু জবাবদিহি করবে তারা আমাদের অডিট কমিটি আছে, একটা বোর্ডের অডিট কমিটি তাদের কাছে, কিন্তু তারা খুব স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যভাবে তারা পুরো আমাদের কর্মের মূল্যায়নগুলি করে থাকে। আমাদের কোথাও কোনো যদি ভুলভ্রান্তি কেউ কিছু করে থাকে, সেখানে যদি ইন্টিগ্রিটির কোনো প্রশ্ন থাকে সেগুলি রিপোর্ট করা হয়, যে কোনো কাজ সে বায়াসড হয়ে করলো কিনা, বা কোনো কাজ ইচ্ছাকৃতভাবে ভুল করলো কিনা। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা তাকে যেভাবে পানিশ করি, কিন্তু ইচ্ছাকৃত ভুলের জন্য বড় ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে। ইভেন চাকরিচ্যুতেরও এখানে আমাদের ব্যবস্থা আছে। আর এক্সটার্নালি রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক প্রতি বছরই আমাদের ব্যাংকগুলো প্রায় 60 থেকে 80% লোনস অ্যান্ড অ্যাডভান্স কভার করে এই ব্রাঞ্চগুলি তারা ইন্সপেকশন করে থাকে। আমাদের তো মেইন অ্যাসেট হলো লোনস অ্যান্ড অ্যাডভান্স। সেগুলো কীভাবে আমরা বিতরণ করেছি, বড়োয়ার কীভাবে সিলেকশন করেছি, সেখানে আমরা কোনো রকম বায়াসড হয়েছি কিনা, বড়োয়ার সিলেকশনে আমাদের কোনো ভুলভ্রান্তি আছে কিনা, এটা তারা দেখে। এবং সেখানে লোন দেওয়ার পরে বা আগে যে সমস্ত যেই ডকুমেন্টেশনগুলি করার প্রয়োজন সেগুলি যথাযথভাবে করেছি কিনা। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটা কমপ্লায়েন্স আছে বা নির্দেশনা আছে যে প্রতি বছর আমাদের সমস্ত কর্মকাণ্ড একটা চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম পরিদর্শন করে, ইন্সপেকশন অডিট করে, তারপর আমাদের একটা অ্যানুয়াল রিপোর্ট তারা আমাদের ব্যালেন্স শিট, অর্থাৎ ব্যালেন্স শিটে যে আইটেমগুলি থাকে এই আইটেমের প্রত্যেকটা বিষয়ে তারা যথার্থতা এক্সামিন করে
আমাদের একটা অ্যানুয়াল রিপোর্ট তারা তৈরি সেটা করে কি দেয়। বাংলাদেশ ব্যাংকেও পাঠায় না শুধু আপনাদেরকে রিপোর্ট দেয়? এটা আমাদেরকেও দেয়, আমরা এটা বোর্ডে অনুমোদন করে আমরা এজিএম করে আমরা পাবলিকের জন্য ইয়ে করি এবং বাংলাদেশ ব্যাংকেও পাঠান। আমরা একেবারে শেষের দিকে স্যার এটা একটু শুনবো আপনার কাছ থেকে যে নিউ ব্যাংকিং প্রোডাক্টের যে আইডিয়া কিংবা এটা আইডিয়াটাকে আপনারা কিভাবে জেনারেট করেন? স্টার্ট আপ যেটা স্টার্ট আপ প্রোডাক্টগুলি আমরা যে জেনারেট করি, আমরা প্রথমে নির্দেশনাগুলি দেখি। এই স্টার্ট আপ আইডিয়াগুলি সাধারণত সেন্ট্রাল ব্যাংক থেকেই আসে। আবার আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে নতুন সারা ওয়ার্ল্ডে যে ব্যাংকিং আছে সে ব্যাংকের রিভিউ করেন। হ্যাঁ, রিভিউ করে সেখানে দেখি যে আমাদের অর্থনীতির সাথে কি ধরনের প্রোডাক্ট আমরা থ্রো করলে আমাদের যে সামঞ্জস্য বা মিল আছে কোনগুলোর সাথে মিল আছে। আমরা এখন এসএমইর দিকে বেশি জোর দিচ্ছি। এসএমই ব্যাংকিং হলো আপনার স্মল মিডিয়াম এবং আপনি জানেন সর্বোচ্চ এখানে প্রকল্প ঋণ হলো 75 কোটি টাকা, আর সর্বনিম্নের কোনো ইয়ে নেই, আমরা সর্বনিম্ন 5,000 টাকাও দিয়ে থাকি। আমরা কর্পোরেট ঋণে আমরা অনেকভাবেই অনেকেই সাফার করতেছি, আমরা সহ অনেক ব্যাংকই সাফার করতেছে। 50%-এর বেশি ঋণ আমাদের কর্পোরেট খাতে স্টাক আপ হয়ে আছে, ডিফল্ট হয়ে আছে। এই জন্য সকল ব্যাংকই এখন এসএমই ঋণের দিকে যাচ্ছে। আমরা ঝুঁকি কম এবং সেখানে ক্ষুদ্র ঋণ এবং নারী উদ্যোক্তাদেরকে আমরা ঋণ দিয়ে থাকি। আর রিটেল যে প্রোডাক্টগুলি আছে ক্ষুদ্র ঋণ আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকি এবং ক্ষুদ্র উদ্যোক্তাও এর মাধ্যমে তৈরি হয়ে আসে। স্যার আমরা সেটা শুনবো যে আপনার দীর্ঘ ব্যাংকিংয়ের অভিজ্ঞতা আছে, যে ব্যাংকিং সেক্টরের দক্ষতা এবং জবাবদিহিতা বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বৃদ্ধি বা বাড়াতে হলে কোন 3টা পরামর্শ আসলে অনুসরণ করা উচিত আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপটে? প্রথমত আমি তো যেটা বললাম যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটা এমপ্লয়ি এবং প্রতিষ্ঠানকে রেগুলেটরি অথরিটি এবং সরকারের যে নির্দেশনাগুলি আছে সময়ে সময়ে বা প্রতি বছরে বছরে যে নির্দেশনাগুলি এবং অর্থনীতির প্রয়োজনে তাদের আবার নিজস্ব প্রতিটা ব্যাংকেরই নিজস্ব একটা গবেষণা বিভাগ আছে, তারাও গবেষণা করে তারা নীতি পলিসি নিজেরা তৈরি করবে এবং আমাদের সামগ্রিক অর্থনীতিকে একটা উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থাপনায় একটা বিরাট ভূমিকা রাখতে পারবে। এভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা কাছ থেকে নতুন কোনো পলিসি অথবা তাদের ডিসিশন বা সিদ্ধান্তের জায়গাতে কোনো ধরনের সংস্কার বা সংশোধনের প্রয়োজন বোধ করেন? এটা তো বাংলাদেশ ব্যাংক নিজেই এগুলি নিজস্ব পলিসিগুলি পরিবর্তন করে থাকে এবং প্রতি মাসে আমাদের এমডিদের সাথে সেখানে আমাদের গভর্নর মহোদয় সমন্বয় সভা করে থাকেন এবং সেখানে আমাদের যা পরামর্শ আমরা সেখানে দিয়ে থাকি। বাংলাদেশ ব্যাংক যেই পরামর্শগুলি মনে করে যে মানে যথোপযোগী সেগুলি তারা সেখানে গ্রহণ করে এবং সেখানে বাস্তবায়নের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে থাকেন টাইম টু টাইম। আপনি দেখেছেন এই যে কিছুদিন আগে দেশের বন্ধ কলকারখানাগুলি কীভাবে চালু করা যায়, এই জন্য কিন্তু একটা নির্দেশনা আপনারা পেয়েছেন, একটা বড় ধরনের নির্দেশনা আমরা পেয়েছি এবং তারা বাংলাদেশ ব্যাংক সেখানে ফান্ডিং করবে 20,000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করা হয়েছে। এইভাবে বাংলাদেশ ব্যাংক সময় সময় এই অর্থনৈতিক ক্রাইসিস মোকাবিলার জন্য ব্যবস্থা নিয়ে থাকে। আমরা জানেন যে আপনার এই যে নীতি পলিসির আওতায় অনেক সার্কুলার এখন কিন্তু আমরা 2%ও একটা ঋণ রিশিডিউল করতে পারি, 5%-এ আমরা একদম এক্সিট প্ল্যানে যেতে পারি। তো এই প্ল্যানগুলি সময় সময় বাংলাদেশ ব্যাংক নীতি পলিসিগুলি গ্রহণ করে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেন। মোহাম্মদ ওবায়দুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল 9-কেও আমাদের পক্ষ থেকে এবং কমার্স ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আপনার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।